আসসালামু আলাইকুম। এইচএসসি 2025, 2026 এবং 2027 ব্যাচের স্টুডেন্টরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা মেইনলি আমি করছি এইচএসসি 2025 ব্যাচ যাদের কিছুদিনের মধ্যে ইংলিশ সেকেন্ড পেপার পরীক্ষা, তারা আজকের এই ভিডিওটা দেখলে তোমরা মডিফায়ারের একদম A to Z ক্লিয়ার করে বোর্ড কোশ্চেন সলভ করে মডিফায়ার নিয়ে তোমাদের আর কোনো রকমের কোনো চিন্তা থাকবে না ইনশাল্লাহ। যারা 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থী আছো তাদের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ এই ক্লাসের মাধ্যমে তুমি পুরোপুরি মডিফায়ারটা শিখে ফেলতে পারবে। চলো স্টার্ট করি তাহলে। আচ্ছা স্যার, সবার প্রথমে চলো তাহলে আমরা জেনে নিই মডিফায়ারটা আসলে কি। এই টপিকটা নিয়ে যে আমরা পড়বো, আগে এই টপিকটা কি সেটা সম্পর্কে আমাদেরকে ভালোভাবে জানতে হবে। মনে করো আমি এই মার্কারটা কিনেছি, হ্যাঁ, এই মার্কারটা আমি যেভাবে দেখতে পাচ্ছ তোমরা ওভাবেই কিনেছি, কিন্তু আমার মনে করো এখন মার্কারটা পছন্দ হচ্ছে না এভাবে। আমি এখন কি করতে চাই, আমি চাই যে এই মার্কারটার মধ্যে অতিরিক্ত কিছু অ্যাড করতে। মনে করো আমি এই একটা মার্কারের জন্য একটা মুখার টপ যেটাই বলো সেটা আমি অ্যাড করলাম, এক্সট্রা অ্যাড করে ওকে কি করলাম, একটু মডিফাই করলাম, অতিরিক্ত কিছু অ্যাড করে কি করলাম, মডিফাই করলাম। তো আমি যে এই মার্কারটাকে মডিফাই করলাম, এই টোপটা দিয়ে মডিফাই করেছি না, তো এই মডিফাই করার ক্ষেত্রে বা এই কাজের ক্ষেত্রে মডিফায়ার কে ছিল, এই টোপটা। সেরকম সেন্টেন্সের ক্ষেত্রেও স্যার, সেন্টেন্সের ক্ষেত্রে এমন কিছু ওয়ার্ড বা ফ্রেজ থাকে যেগুলো সেন্টেন্সের অন্য কোনো ওয়ার্ডের আগে বা পরে বসে সেন্টেন্সের সেই ওয়ার্ড সম্পর্কে অতিরিক্ত কোনো ইনফরমেশন দেয়। কি বললাম স্যার, সেন্টেন্সের ক্ষেত্রেও মডিফায়ার হচ্ছে এমন সকল ওয়ার্ড বা ফ্রেজ মানে তোমরা নিশ্চয়ই জানো, ফ্রেজ হচ্ছে একের অধিক শব্দ একসাথে বসে যদি একই অর্থ প্রকাশ করে বা সংঘবদ্ধ কোনো অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ফ্রেজ। যেটা বলছিলাম, সেন্টেন্সের ক্ষেত্রে কোনো ওয়ার্ড বা ফ্রেজ যদি অন্য কোনো ওয়ার্ডের আগে অথবা পরে বসে তার সম্পর্কে এরকম অতিরিক্ত ইনফরমেশন দেয়, সেক্ষেত্রে ওই ওয়ার্ড বা ফ্রেজটাকে আমি বলবো ওই সেন্টেন্সের কি, মডিফায়ার। এখন একটু এক্সাম্পল খেয়াল করি চলো। মনে করো শি ইজ আ ওমেন, শি ইজ আ ওমেন, সে একটা মহিলা। সেন্টেন্স হচ্ছে না, বাট আমি চাচ্ছি এই সেন্টেন্সটাকে আরেকটু মডিফাই করতে, আমার ইচ্ছে হচ্ছে। তো আমি কি করব, শি ইজ আ, কি বলতে পারি বলো, বিউটিফুল ওমেন। শি ইজ আ বিউটিফুল ওমেন, শি ইজ আ বিউটিফুল ওমেন। তো এই বিউটিফুল ওয়ার্ডটা আমি এক্সট্রা অ্যাড করেছি না সেন্টেন্সটাকে মডিফাই করার জন্য। কার আগে বসাইছি দেখো তো, ওমেন, কেমন মহিলা, সুন্দরী মহিলা। তো এই বিউটিফুল ওয়ার্ডটা এই সেন্টেন্সের জন্য মডিফায়ার, আর কাকে মডিফাই করেছে, ওমেনকে মডিফাই করেছে। বুঝতে পেরেছো আশা করছি। এরপরে খেয়াল করো, হি টক টু মি, মনে করার কিছু নাই, হি টক টু মি, সে আমার সাথে কথা বলেছে। হচ্ছে না একটা সেন্টেন্স, কিন্তু আমি চাচ্ছি এই সেন্টেন্সটাকে আরেকটু মডিফাই করতে। মনে করো সে আমার সাথে কথা বলেছে, কিভাবে কথা বলেছে, নাইসলি কথা বলেছে। হ্যাঁ, সে আমার সাথে কিভাবে কথা বলেছে, নাইসলি কথা বলেছে। তাইলে এই এক্সট্রা ইনফরমেশন কে অ্যাড করলো, নাইসলি। সো নাইসলিটা হচ্ছে আমাদের জন্য এখানে মডিফায়ার। এটা আবার কি করলো, পরে বসে মডিফাই করলো। একটা জিনিস ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, কিছু ক্ষেত্রে আগে বসে মডিফাইড হচ্ছে, মডিফাই করতেছে, আবার কিছু ক্ষেত্রে পরে বসে মডিফাই করতেছে। এবার নিচে আসো, এটাই হচ্ছে মডিফায়ারের প্রকারভেদ। মডিফায়ার সিম্পলি দুই প্রকার, যদি আগে বসে মডিফাই করে সেটা প্রি মডিফায়ার, যদি পরে বসে মডিফাই করে সেটা পোস্ট মডিফায়ার। এক্সাম্পল দেখি চলো, অলরেডি আমরা এক্সাম্পল দেখেছি, আরো দুইটা দেখি চলো। সুস্মিতা ইজ আ ড্যাশ স্টুডেন্ট, স্টুডেন্টের আগে কোনো কিছু একটা বসায় তাকে মডিফাই করতে হবে, স্টুডেন্টকে মডিফাই করতে হবে। কেমন স্টুডেন্ট, মনে করো প্রশংসাই করি আমরা, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, সুস্মিতা ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। বুঝতে পেরেছো। এরপর আসো পোস্ট মডিফায়ারে। পোস্ট মডিফায়ার কোনটা, যেগুলো ওয়ার্ডের পরে বসে মডিফাই করবে। সুস্মিতা পাস আর এক্সাম, পরে কিছু একটা বসাও, এক্সাম পাস করছে, কি বলবা, উইথ গুড গ্রেডস, বলতে পারো না, ভালো না মার্কের সাথে, বা উইথ গুড মার্কস, হ্যাঁ, বা গেটিং গুড মার্কস, বলতে পারো না, বসাও। সুস্মিতা পাসড হার এক্সাম উইথ গুড গ্রেড, উইথ গুড গ্রেডস, ভালো গ্রেডস পেয়ে ও কি করেছে, তার পরীক্ষাটা ভালোভাবে কি পাস করেছে। আশা করছি বুঝতে পেরেছো, একটা আগে বসে আরেকটা পরে বসে। এবার আমরা চলো মডিফায়ারের যে প্রকারভেদগুলো আছে, প্রকারভেদ না সরি, এবার আমরা একটা একটা করে আলাদা আলাদা মডিফায়ারগুলো শিখি চলো। ফার্স্ট অফ অল আমরা দেখি যে অ্যাডজেক্টিভ অ্যাজ মডিফায়ার। অ্যাডজেক্টিভ সবার সম্পর্কে আমরা সবাই ছোটবেলা থেকে জানি, তাও আবার চলো একবার দেখি। অ্যাডজেক্টিভ কি বলো তো বাবা, অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থান এবং পরিমাণ নির্দেশ করে। দোষ, গুণ, অবস্থান এবং পরিমাণ নির্দেশ করে কার, নাউন এবং প্রোনাউনের। লেটস মুভ অন টু দ্য এক্সাম্পল। খেয়াল করো, রাইসুল ইজ অ্যান ড্যাশ পারসন, পার্সনটা হচ্ছে এখানে নাউন। প্রশ্নটা একটু খেয়াল করো, প্রশ্ন তোমাকে বলে দিবে যে প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন। তোমাকে কিন্তু ডিরেক্টলি বলবে না যে ইউজ অ্যান অ্যাডজেক্টিভ অর সামথিং লাইক দ্যাট, এরকম কিছু কিন্তু বলবে না।
তোমাকে বলে দিবে যে প্রি মডিফাই দ্য নাউন বা পোস্ট মডিফাই দ্য নাউন, সেটা দেখে তোমাকে বুঝতে হবে যে নাউনকে একমাত্র মডিফাই করতে পারে কে? অ্যাডজেক্টিভ। সো আমরা তখন ইউজ করবো কি স্যার? অ্যাডজেক্টিভ ইউজ করবো। খেয়াল করো, রাইসুল ইজ অ্যান ড্যাশ পারসন, অ্যান ওয়ার্ডটা ইউজ করা হয়েছে, তাই না? এখানে আর্টিকেল, অ্যান আর্টিকেলটা ইউজ করা হয়েছে। আমরা কি জানি, অ্যান থাকলে আমাদেরকে করতে হবে ভাওয়াল বা ভাওয়াল সাউন্ড রিলেটেড কিছু একটা ইউজ করতে হবে। তো অনেস্ট পারসন বলতে পারি আমরা না? অনেস্ট পারসন বলতে পারি না স্যার? আমরা অনেস্ট পারসন বলতে পারি আমরা। আরেকটা কি বলতে পারি? এডুকেটেড পারসন বলতে পারি। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের ইয়ার মজা বা মডিফায়ারের মজা। তুমি তোমার ইচ্ছা মতন অর্থের সৌন্দর্য বা অর্থের মানে মিনিংটা বজায় রেখে তুমি ইচ্ছা মতো মডিফায়ার ইউজ করতে পারবা। টিচার তোমাকে নাম্বার দিতে বাধ্য আনলেস তুমি কোনো ভুল করো, ঠিক আছে? এবার চলো পরেরটা দেখি। হি হ্যাজ অনলি ড্যাশ টাকা। দেখো, মডিফায়ার দ্বারা কিন্তু অ্যাডজেক্টিভ কিন্তু নাউন প্রোনাউনের পরিমাণও নির্দেশ করে। টাকা একটা নাউন, ওর আগে বসা কত টাকা লেখো, সহজ হিসাব। মনে করো অনলি যেহেতু বলছে কম টাকা ছিল, যাচ্ছে কত টাকা লিখলাম, 10 টাকা। এরপরে এই দুটো তো দেখলাম আমরা নাউনকে মডিফাই করে, আর দুইটাই ছিল কি? প্রি মডিফাই। পরেরটা একটু খেয়াল করো, শি ইজ ড্যাশ, এখানে বলছে পোস্ট মডিফাই দ্য প্রোনাউন। প্রোনাউনটা কি এখানে স্যার? প্রোনাউনটা হচ্ছে এখানে শি। শি ইজ কি বলা যায়? সহজ হিসাব, শি ইজ BEAUTI, বিউটিফুল, ইন্টেলিজেন্ট, ব্রিলিয়েন্ট, অনেক কিছু বলা যায়, তাই না? এবার চলো আমরা একটু বোর্ড কোশ্চেন খেয়াল করি স্যার। আর্সেনিক ইজ আচ্ছা, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন। আর্সেনিক ইজ ড্যাশ সাবস্টেন্স। আর্সেনিক কি? যেটা তুমি সেটা তোমরা চিনো, নলকূপে থাকে যেটার কারণে রোগ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত নানা রকম রোগ হয়ে থাকে। তো আর্সেনিক কি ধরনের পদার্থ যেহেতু আমাদের এত ক্ষতি করে থাকে? অবশ্যই সে হার্মফুল। হ্যাঁ, আর্সেনিক ইজ কি বলতে পারি বাবা আমরা? হার্মফুল। আর্সেনিক ইজ হার্মফুল সাবস্টেন্স। আরেকটা কি বলতে পারি? বিষাক্ত না? টক্সিক। আরেকটা কি বলতে পারি? পয়জনাস। টক্সিকের আরেকটা সিনোনিম। এরপরে খেয়াল করো, কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম ওয়াজ আ ড্যাশ পোয়েট। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2018-এর একটা প্রশ্ন। নজরুল ইসলাম কেমন পোয়েট ছিলেন বলো তো? কাজী নজরুল ইসলাম ওয়াজ আ রেবেল পোয়েট। রেবেল মানে কি বাবা? বিদ্রোহী। আরেকটা কি বলতে পারো? ফেমাস পোয়েট। পারি না বলতে আমরা? রেবেল পোয়েট বা ফেমাস পোয়েট। আশা করছি বুঝতে পেরেছো। অ্যাডজেক্টিভের পরে এবার আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। নামটা একটু নতুন শোনাচ্ছে, তাই না? নাউন অ্যাডজেক্টিভ কি আসলে বলো তো? মনে করো আমি বললাম আই ওয়েন্ট টু দ্য সি বিচ। সি বিচ, আই ওয়েন্ট টু দ্য সি বিচ। তো এখানে খেয়াল করো স্যার, আমি কোথায় গেছিলাম? একটা বিচে গেছিলাম। বিচ মানে তো বুঝো, সৈকতে গেছিলাম। এখন কি সৈকতে গেছিলাম? সমুদ্র সৈকতে গেছিলাম। এখন শুধু বিচ ওয়ার্ডটা যদি বলো, বিচ ওয়ার্ডটা যদি বলো, তোমার কিন্তু হয়ে যায় একটা সেন্টেন্স, আই ওয়েন্ট টু দ্য বিচ। তুমি এই সি ওয়ার্ডটা এনে কি করছো? বিচকে মডিফাই করছো না। এখন বিচ ওয়ার্ডটা কি? এটা হচ্ছে একটা নাউন। নাউনকে নর্মালি কে মডিফাই করে? বা নাউনের আগে নর্মালি কি বসে? অ্যাডজেক্টিভ বসে না? তো সিটা কিন্তু, সিটা কি একটা জলাশয়ের নাম, তো সিটাও একটা নাউন। বাট ও নাউন হয়ে আরেকটা নাউনের আগে বসে ওকে মডিফাইও করছে। তো ওইখানেও কার কাজ করছে বলো তো? অ্যাডজেক্টিভের কাজ করছে না? আই ওয়েন্ট টু দ্য ড্যাশ বিচ, আই ওয়েন্ট টু দ্য সি বিচ। সিটা এখানে নাউন, বিচ, বিচ একটা নাউন, নাউনের আগে বসছে আরেকটা নাউন সি, বসে সে অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে, মানে নাউনটাকে মডিফাই করতেছে। দ্যাটস ওয়াই ও নাউন হয়ে যেহেতু অ্যাডজেক্টিভের নিয়ে আচরণ করতেছে, দ্যাটস ওয়াই আমরা ওকে কি নামে ডাকবো? নাউন অ্যাডজেক্টিভ নামে ডাকবো। বুঝতে পারছো? তাহলে নাউন অ্যাডজেক্টিভ আসলে কি বলো তো স্যার? নাউন অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো নাউন যদি অপর নাউনের আগে বসে তাকে মডিফাই করে, অর্থাৎ কার মতো আচরণ করে? অ্যাডজেক্টিভের মতো আচরণ করে, তাহলে তাকে আমরা বলবো হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? নাউনের আগে কি বসাইতে হবে? তাহলে তোমার আরেকটা নাউন বসাইতে হবে যেটা পরে নাউনটাকে মডিফাই করবে। খেয়াল করো, আই ওয়েন্ট টু দ্য ড্যাশ ফেয়ার। ফেয়ার মানে কি? মেলা, একটা প্রোগ্রামের নাম, এটা একটা নাউন। এটার আগে আমার আরেকটা নাউন বসাইতে হবে, কমন জিনিস মাথায় চলে আসার কথা। আই ওয়েন্ট টু দ্য ড্যাশ ফেয়ার। কই গেছিলাম আমি? বুক ফেয়ার, বইমেলাতে গেছিলাম। আই ওয়েন্ট টু দ্য বুক ফেয়ার। কোথায় গেছিলাম আমি? বইমেলাতে গেছিলাম। এরপরে মনে করো শি লাইকস রিডিং ড্যাশ নোভেলস। সে, আচ্ছা প্রশ্নে কি বলে দিবে তোমাকে? প্রি মডিফাই দ্য নাউন উইথ আ নাউন অ্যাডজেক্টিভ। তখন তুমি একটা নাউন বসায় দিবা। শি লাইকস রিডিং ড্যাশ নোভেলস। সে কি ধরনের নোভেল পড়তে পছন্দ করে? এখানে কি ধরনের নোভেল বলতে তোমাকে অবশ্যই একটা কি আনতে হবে? নাউন আনতে হবে। নাউন ছাড়া কিন্তু তুমি এখানে পুরো নাউন আনতে, অ্যাডজেক্টিভ আনতে পারবে না। শি লাইকস রিডিং ড্যাশ নোভেলস, কি বলা যায়? ইংলিশ নোভেলস পড়তে পছন্দ করে। ইংলিশ কি অবভিয়াসলি একটা সাবজেক্টের নাম, এটা একটা কি? নাউন।
হ্যাঁ, প্রপার নাউন। আচ্ছা, এরপরে বুঝতে পারছো আশা করছি। বোর্ড কোশ্চেনে চলে আসো। কাজী নজরুল ইসলাম, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2018-এর একটা প্রশ্ন। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলামস বা কাজী নজরুলস লিটারেরি ওয়ার্কস হ্যাভ ইনরিচড ড্যাশ লিটারেচার। এখানে তোমাকে কি বলছে, একটা নাউন অ্যাডজেক্টিভ বসাতে, মানে তোমাকে একটা নাউন বসাতে হবে। হ্যাভ ইনরিচড কোন লিটারেচারকে সমৃদ্ধ করছে? ইনরিচ মানে কি? সমৃদ্ধ করা। অবশ্যই বেঙ্গলি লিটারেচারকে। তাহলে লেখো বেঙ্গলি লিটারেচার। বেঙ্গলি অবশ্যই একটা নাউন। খেয়াল করো, ডিউ টু, বা তুমি বাংলা লিখতে পারো, বাংলা লিটারেচার। এটা হচ্ছে এটা হচ্ছে ঢাকা বোর্ড 2017-এর একটা প্রশ্ন। ডিউ টু ডিফরেস্টেশন দ্য ড্যাশ লেভেল ইজ রাইজিং, ইউজ আ নাউন অ্যাডজেক্টিভ টু প্রিমডিফাই দ্য নাউন। তোমাকে নাউন অ্যাডজেক্টিভ বসাইতে হবে। আচ্ছা, ডিফরেস্টেশনের কারণে কি লেভেল বাড়তেছে বলো তো? কিসের লেভেল বাড়তেছে? সি লেভেল বাড়তেছে না? তো সি একটা কি নাউন? আমরা একটু আগে দেখলাম সি একটা নাউন, একটা জলাশয়ের নাম। লিখে ফেলো, দ্য ডিউ টু ডিফরেস্টেশন সি লেভেল ইজ রাইজিং, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। বুঝতে পারছো? এইবার চলো আমরা অ্যাপোজিটিভ সম্পর্কে জানি। অ্যাপোজিটিভ কি বলো তো স্যার? মনে করো এটা হচ্ছে কি, ম্যাঙ্গো। এটা কি? ম্যাঙ্গো। এটাকে আমরা ম্যাঙ্গো বলতে পারি, আবার পাশাপাশি এটাকে কি বলতে পারি? কিং অফ অল ফ্রুটস, দ্য কিং অফ অল ফ্রুটস। আমকে কি বলা হয়? ফলের রাজা বলা হয় না? সো এটাই ম্যাঙ্গো, এটাই কিং অফ অল ফ্রুটস। ম্যাঙ্গোটা হচ্ছে একটা নাউন, দ্য কিং অফ অল ফ্রুটস হচ্ছে একটা নাউন ফ্রেজ। তো নাউন, এটা হচ্ছে নাউন ফ্রেজ। যেই নাউন ফ্রেজ কোনো নাউনকে ব্যাখ্যা করে, এই নাউন ফ্রেজটা কি ম্যাঙ্গোকে ব্যাখ্যা করতেছে না? যে নাউন ফ্রেজ কোনো নাউনকে ব্যাখ্যা করে তার পাশাপাশি বসে, সেটাই হচ্ছে অ্যাপোজিটিভ। সংজ্ঞাটা একটু খেয়াল করো। কোনো নাউন ফ্রেজ যখন অপর নাউনের পরে বসে, অবশ্যই এই ম্যাঙ্গোটা, দ্য কিং অফ অল ফ্রুটস কোন একটা সেন্টেন্সে ম্যাঙ্গোর পরে বসতে হবে। পরে বসে তাকে ব্যাখ্যা যদি করে, সেক্ষেত্রে ওই নাউন ফ্রেজটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপোজিটিভ। খেয়াল করো, হুমায়ুন আহমেদ, এটা একটা নাউন। এখানে একটা কি বসাতে বলছে তোমাকে? অ্যাপোজিটিভ বসাতে বলছে। পোস্ট মডিফাইড নাউন, ডাইড ইন 2012। কত সালে মারা গিয়েছেন? 2012 সালে। তাইলে হুমায়ুন আহমেদের অ্যাপোজিটিভ কি হতে পারে? আমরা সবাই জানি, কি বলতে পারি? আ ফেমাস রাইটার। অবভিয়াসলি আ ফেমাস রাইটার। হ্যাঁ, বুঝতে পারছো? তাইলে আ ফেমাস রাইটার এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, যেটা কি না হুমায়ুন আহমেদকে কি করতেছে? ব্যাখ্যা করতেছে না। দ্যাটস ওয়াই এটা হচ্ছে এই সেন্টেন্সে হুমায়ুন আহমেদের অ্যাপোজিটিভ। এরপরে খেয়াল করো, ম্যাঙ্গো ড্যাশ ইজ মাই ফেভারিট ফ্রুট। একটু আগে আমরা ম্যাঙ্গো নিয়ে কথা বলছি, কি বলা যায়? ম্যাঙ্গো দ্য কিং অফ all fruits, the king of all fruits is my favorite fruit. হ্যাঁ, the mango the king of all fruits। তাহলে এই সেন্টেন্সে ম্যাঙ্গো এর অপোজিটিভ হচ্ছে the king of all fruits is my favorite fruit। বুঝতে পেরেছো? এবার চলো একটা বোর্ড কোশ্চেন দেখি। রাজশাহী বোর্ড 2018-এর একটা প্রশ্ন। কাজী নজরুল ড্যাশ অপোজিটিভ বসাতে বলছে এখানে, own the attention of everyone in his early childhood। কাজী নজরুল ইসলামের অপোজিটিভ কি বলা যায়? our national poet, our national poet। আর কি বলা যায়? a rebel poet, a famous poet। অনেক কিছু বলা যায়। কাজী নজরুল ইসলামকে ব্যাখ্যা করে এরকম কিছু বসালে সেটা কি হয়ে যাবে? তার অ্যাপোজিটিভ হয়ে যাবে। আরেকটা কি লিখতে পারো? a rebel poet, একজন বিদ্রোহী কবি। আরো কি লিখতে পারো? a famous poet। বুঝতে পারছো? আশা করছি বুঝতে পেরেছো। এইবার চলো আমরা পার্টিসিপল কি একটু জানি। পার্টিসিপলটাও মডিফায়ার হিসেবে ব্যবহার করা হয়। পার্টিসিপল তো জানোই তোমরা, পার্টিসিপল হচ্ছে ভার্বের বিভিন্ন ফর্ম। পার্টিসিপল এক কথায় ভার্বের বিভিন্ন ফর্ম। তো পার্টিসিপল কয় প্রকার বলো তো স্যার? পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। ফার্স্ট অফ অল প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল অ্যান্ড লাস্টলি পাস্ট পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে আইএনজি যদি বসে আমরা সেটাকে বলবো প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তো তোমরা জানো, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, তারপরে যে ফর্মটা পাস্ট পার্টিসিপল ফর্ম। মনে করো গো, ওয়েন্ট,
গন, গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তারপরে পাস্ট পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 মানে হ্যাড প্লাস তারপর পাস্ট পার্টিসিপল তুমি বসাবা। তো এখানে কাহিনী হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলটা আর পাস্ট পার্টিসিপলটা শুধুমাত্র মডিফায়ার হিসেবে ব্যবহার করি আমরা। হ্যাঁ, চলো আমরা একটু এক্সাম্পল দেখি। ফার্স্টেই প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল দেখি। ড্যাশ ইজ আ গুড এক্সারসাইজ, ড্যাশ ইজ আ গুড এক্সারসাইজ কি বলা যায় বলো তো? এখানে তোমাকে অবশ্যই কি বসাতে হবে? ভার্ব, ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। আমরা কি বলতে পারি বলো তো স্যার? ওয়াকিং, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। হ্যাঁ, হাতে একটা গুড এক্সারসাইজ না? এরপরে ডোন্ট, ডোন্ট ডিস্টার্ব আ ড্যাশ পারসন, কেমন মানুষকে ডিস্টার্ব করা উচিত না, বা মানুষকে কোন অবস্থায় ডিস্টার্ব করা উচিত না বলো তো? ঘুমন্ত অবস্থায় অবশ্যই। স্লিপিং পারসন, ডোন্ট ডিস্টার্ব আ স্লিপিং পারসন। বা ওয়ার্কিং পারসন, কর্মরত অবস্থায় কাউকে কি করা উচিত না? ডিস্টার্ব করা উচিত না। এরপরে আসো আমরা পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল দেখি কিছু। এভরিবডি রেসপেক্টস আর ড্যাশ পারসন, কেমন মানুষকে সবাই রেসপেক্ট করে বলো তো স্যার? এডুকেটেড পারসনকে, শিক্ষিত মানুষকে সবাই রেসপেক্ট করে না। এডুকেট হচ্ছে শিক্ষিত হওয়া, এটা একটা ভার্ব। এটার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে এডুকেটেড, 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 এডুকেটেড। ডোন্ট এভরিবডি রেসপেক্টস আ এডুকেটেড পারসন। আরেকটা দেখি চলো পাস্ট পার্টিসিপলের এক্সাম্পল। আই ডোন্ট লাইক ড্যাশ ফুড, আই ডোন্ট লাইক কি বলা যায় বলো তো? আমি যেমন পার্সোনালি ফ্রোজেন ফুড পছন্দ করি না। ফ্রোজেন মানে বুঝছো যেটা ফ্রিজে রাখা হয়, মানে মনে করো বানায় ফ্রিজে রেখে দিলে তারপর আবার ভেজে বা কোনোভাবে খাবে। তো এই ফ্রোজেন ওয়ার্ডটা কোথা থেকে আসছে? ফ্রিজ মানে ঠান্ডা করা, ফ্রিজ, ফ্রোজ, তার পাস্ট ফর্ম হচ্ছে ফ্রোজ, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফ্রোজেন। ফ্রিজ, ফ্রোজ, ফ্রোজেন। তাইলে আই ডোন্ট লাইক ফ্রোজেন ফুড। বুঝতে পারছো আশা করছি। এবার চলো আমরা একটা বোর্ড কোশ্চেন দেখি। উই মাস্ট স্টপ ড্যাশ ডাউন ট্রিজ আননেসেসারি। উই মাস্ট কি? গাছ কাটা যাবে না, তাই তো? উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ, উই মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ। অনেক সময় স্যার আমাদেরকে পার্টিসিপল ফ্রেজও বসাইতে বলতে পারে, সেক্ষেত্রে কি করব? মনে করো একটা এক্সাম্পল যদি দেই, আই উইল মিট ইউ। হ্যাঁ, এখানে তোমাকে বলছে যে ইউজ আ পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। বা আরও স্পেসিফিকভাবে যদি বলি, মনে করো প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তখন তুমি কি করবা বলো তো? ড্যাশ আই উইল মিট ইউ কি বলা যায়? ফিনিশিং মাই ওয়ার্ক, ফিনিশ তার সাথে আইএনজি, ফিনিশিং পার্টিসিপল হলো, এক্সট্রা কিছু ওয়ার্ড অ্যাড করলেই হয়ে যাবে কি? পার্টিসিপল ফ্রেজ। তাহলে আমরা কি বলতে পারি? ফিনিশিং মাই ওয়ার্ক, ফিনিশিং মাই ওয়ার্ক, ফিনিশিং মাই ওয়ার্ক আই উইল মিট ইউ, কাজ শেষ করে আমি তোমার সাথে দেখা করব। আশা করছি পার্টিসিপলের ব্যাপারটা তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এইবার চলো আমরা জিরান্ড কিভাবে মডিফায়ার হিসেবে বসে সেটা একটু দেখি। এখন জিরান্ড আর পার্টিসিপলের পার্থক্য কি তোমরা বোঝো স্যার? জিরান্ড আর পার্টিসিপলের পার্থক্য মনে করো এখানে সুইমিং, SWIMING, সুইমিং কিপস ইউর ফিট, সুইমিং কিপস ইউ ফিট। সাঁতার কাটাটা কি? এখানে সাঁতার কাটা, তুমি এখানে সাঁতার কাটতেছো বা কেউ কি সাঁতার কাটতেছে? কাটতেছে না। এখানে সাঁতার কাটাটা একটা অ্যাক্টিভিটির নাম হিসেবে বসাইছি আমরা, তাই না? সাঁতার কাটা যখন একটা অ্যাক্টিভিটির নাম হিসেবে বসবে, বা ভার্ব প্লাস আইএনজি যখন কোনো কিছুর নাম হিসেবে বসবে, তখন সেটা জিরান্ডের কাজ করে। কিন্তু আই অ্যাম, মনে করো এখানে সুইমিং, আমি এখানে কি করতেছি? সাঁতার কাটতেছি না, এটা কাজটা চলতেছে, ভার্বের মতনই কাজ করতেছে। ভার্ব প্লাস আইএনজি যখন ভার্বের মতনই কাজ করে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পার্টিসিপল। সো এটা হচ্ছে পার্টিসিপল, এটা হচ্ছে পার্টিসিপল, আর এইটা হচ্ছে এখানে জিরান্ড। বুঝতে পারছো? ভার্ব প্লাস আইএনজি যদি নাউনের মতো আচরণ করে সেটা তাহলে জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি যদি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের নিয়ে আচরণ করে সেটা হচ্ছে পার্টিসিপল। এরপরে তাইলে চলো একটা বোর্ড কোশ্চেন দেখি আমরা। জিরান্ড তো নিশ্চিত তাহলে বুঝছো, জিরান্ড হচ্ছে ভার্ব প্লাস আইএনজি যখন নাউনের মতো আচরণ করে সেটাই হচ্ছে জিরান্ড। বোর্ড কোশ্চেন দেখি চলো। ড্যাশ ফুড সেফটি ইজ আ মাস্ট টুডে, ইউজ আ জিরান্ড। এখানে জিরান্ড ইউজ করতে বলছে, এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019 একটা প্রশ্ন। কি বলা যায় এখানে বলো? এনশিওরিং,
এনশিওরিং ফুড সেফটি, অথবা কি বলা যায়, মেইনটেইনিং, এনশিওরিং ফুড সেফটি অথবা মেইনটেইনিং ফুড সেফটি ইজ আ মাস্ট টুডে। বুঝতে পারছো? আচ্ছা স্যার, এবার আমরা চলো অ্যাডভার্বটা একটু দেখে নিই। হ্যাঁ, অ্যাডভার্ব কি বলতো? অ্যাডভার্ব হচ্ছে যেটা ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অন্য আরেকটা কাকে মডিফাই করে? অ্যাডভার্বকে মডিফাই করে। কাকে কাকে মডিফাই করে তাহলে? অ্যাডভার্ব, অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যান্ড লাস্টলি অন্য আরেকটা অ্যাডভার্বকে সে কি করে? মডিফাই করে। ফার্স্ট অফ অল চলো আমরা দেখি যে ভার্বকে যখন মডিফাই করে সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখি চলো। যেমন হি ফিনিশড হিজ ওয়ার্ক প্রপারলি, হি ফিনিশড হিজ ওয়ার্ক। দেখো হি ফিনিশড হিজ ওয়ার্ক, এখানে ফিনিশটাকে মডিফাই করছে না, কিভাবে ফিনিশ করে? পারফেক্টলি ফিনিশ করে। ফিনিশটা এখানে কি? ভার্ব, তো এখানে পারফেক্টলি কাকে মডিফাই করলো? ভার্বকে মডিফাই করলো। সো এই সেন্টেন্সে পারফেক্টলি একটা অ্যাডভার্ব এবং সে মডিফাই করলো কাকে? ফিনিশডকে, অর্থাৎ এই সেন্টেন্সে ভার্বকে। দেখো প্রশ্নে কি দেওয়া আছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব। ফিনিশডের পরে বসছে না পারফেক্টলি, সো এটা কি? পোস্ট মডিফায়ার বা ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে বলে আমরা এখানে অ্যাডভার্ব বসাইছি। বুঝতে পারছো? এবার খেয়াল করো, হি ইজ হ্যাপি। মনে করো সেন্টেন্সটা দেওয়া আছে তোমার কাছে, কি অ্যাকচুয়ালি তুমি দেখতেছো না, মনে করো হি ইজ হ্যাপি দেওয়া আছে তোমার কাছে, তাইলে হি ইজ এটা কি বলতো? এটা হচ্ছে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ। সে কেমন অবস্থায় আছে? সে কি? হ্যাপি অবস্থায় আছে। অবস্থান বোঝালে প্রোনাউনের অবস্থান বোঝাচ্ছে, তো এটা কি? অ্যাডজেক্টিভ। এখন কতটা হ্যাপি সেইটা বোঝানোর জন্য, মানে অ্যাডজেক্টিভকে যদি আমি আরো মডিফাই করতে চাই সেক্ষেত্রে আমার আনতে হবে কি? অ্যাডভার্ব। এই যে দেখো অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, এই সেন্টেন্সে সেই কাজটাই করেছে। অ্যাকচুয়ালি এখানে অ্যাডভার্ব হিসেবে বসে কাকে মডিফাই করলো? এই অ্যাডজেক্টিভটাকে মডিফাই করলো। আশা করছি বুঝতে পেরেছো। এন্ড লাস্টলি চলো আমরা দেখি, হি ড্রোভ দ্য কার, সে গাড়ি চালালো। কিভাবে? সেফলি চালালো। তো সেফলি চালালো, ড্রাইভ কিভাবে চালালো? সেফলি চালালো। ড্রোভটা এখানে ভার্ব, ড্রোভকে মডিফাই করলো সেফলি, সো এই সেফলি এটা হচ্ছে এখানে ভার্ব, ভার্বকে মডিফাই করলো কে? সেফলি, সো ভার্ব এটা হচ্ছে এই সেফলিটা হচ্ছে এখানে কি? অ্যাডভার্ব। আর কতটা সেফলি ড্রাইভ করলো, এই যে এই অ্যাডভার্বকেও আবার মডিফাই করতেছে কে? ভেরি। কতটা সেফলি ড্রাইভ করলো? ভেরি সেফলি, সো এই ভেরিটা হচ্ছে এখানে আরেকটা অ্যাডভার্ব। তাহলে বুঝতে পারছো অ্যাডভার্ব কাকে কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করতে পারে, এখানে দেখো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, আর এখানে দেখো আরেকটা অ্যাডভার্বকেও সে কি করতে পারে? মডিফাই করতে পারে। এইবার অ্যাডভার্বের প্রকারভেদটা দেখি চলো আমরা। সবাইকে মডিফাই করে ঠিক আছে, তবে অ্যাডভার্বটা মেইনলি কিন্তু ভার্বকে মডিফাই করে বেশিরভাগ ক্ষেত্রে, মেইনলি না বলতে পারো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাডভার্বটা কাকে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে। দ্যাটস ওয়াই অ্যাডভার্বের এই ভার্বকে মডিফাই করার উপর ভিত্তি করে ওকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে ভাগ করা হয়। কি সেটা দেখো। ফার্স্ট অফ অল অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম খুবই সহজ জিনিস। তুমি ভার্বকে যদি ওয়েন দিয়ে প্রশ্ন করো বা ভার্বের মানে ভার্বটা দ্বারা কি বোঝায়? কাজই তো বোঝায়। ওই কাজটা সংগঠিত হওয়ার সময় কখন, ওই সময়টা নির্দেশ করে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। কোন একটা কাজ কখন সংগঠিত হইল, ওই সংগঠিত হওয়ার সময়টাই হচ্ছে কি? অ্যাডভার্ব অফ টাইম। খেয়াল করো এখানে, আই উইল মিট ইউ টুমরো। আমি তোমার সাথে দেখা করব। কি করব? দেখা করব। দেখা করার সময়টা কখন? টুমরো। তো টুমরোটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম। বুঝতে পারছো আশা করছি। এরপরে খেয়াল করো অ্যাডভার্ব অফ প্লেস, সেম জিনিস। এখানে টাইমের জায়গায় জাস্ট কি চলে আসছে? প্লেস চলে আসছে। তো এখানে যদি ওয়েন দিয়ে প্রশ্ন করো, এখানে প্রশ্ন করবা কি দিয়ে? ওয়ার দিয়ে প্রশ্ন করবা। আর কাজটা কোথায় সংঘটিত হলো, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। যেমন খেয়াল করো, আই উইল মিট ইউ অ্যাট দ্য কফি শপ। কোথায় দেখা করবা? কফি শপে দেখা করবা। সো কফি শপটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। বুঝতে পারছি? লাস্টলি অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় বা কাজটা কিভাবে সংঘটিত হলো, দ্য ওয়েটা আর কি, কাজটা কিভাবে সংঘটিত হলো ওই ওয়েটা হচ্ছে তোমার অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন খেয়াল করো, হি টকড টু মি সফটলি। সে আমার সাথে কি করছে? কথা বলছে। হাউ ডিড হি টক টু মি, যদি প্রশ্ন করো, হাউ দিয়ে যদি প্রশ্ন করো কিভাবে কথা বলেছে, সেটা কিভাবে কথা বলছে? সফটলি কথা বলছে। সো এই সফটলিটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ ম্যানার। বুঝতে পারছো? এবার চলো আমরা দুটা বোর্ড কোশ্চেন দেখি অ্যাডভার্বের। আসো ফার্স্টেই ঢাকা বোর্ড 2017 এর একটা প্রশ্ন দেখো।
ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ। এখানে তোমাকে প্রশ্নে কি বলে দিছে, পোস্ট মডিফাই দ্য ভার্ব। ভার্ব কোনটা এখানে, এই যে কাটিং ডাউন। ডেফরেস্টেশন মিনস কাটিং ডাউন, কিভাবে কেটে ফেলে, কাটিং ডাউন অফ ট্রিজ, গাছটা কিভাবে কেটে ফেলে বলো তো। ডেফরেস্টেশন মানে কি, গাছ বেপরোয়াভাবে গাছ কেটে ফেলাটাই তো ডেফরেস্টেশন, তাই না? সো বেপরোয়া ট্রান্সলেট করো কি হয়, রেকলেসলি। কি হয়, রেকলেসলি। হ্যাঁ, এই যে রেকলেসলিটা হচ্ছে এখানে আমাদের আনসার। রেকলেসলি, রেকলেসলি মানে কি বললাম স্যার, বেপরোয়াভাবে। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ রেকলেসলি। এরপরে খেয়াল করো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, খালি ঘর, টিল উই গো টু বেড। এখানেও পোস্ট মডিফাই দ্য ভার্ব করতে বলা হয়েছে। তো দেখো, ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ, আমরা একটু আগে অ্যাডভার্ব অফ টাইম শিখলাম না স্যার, যেখানে কি করে, যে কোনো সময় নির্দেশ করে। এখানে খেয়াল করো, উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম দ্য টাইম উই ওয়েক আপ ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং, তাহলে মর্নিংটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ টাইম হিসেবে বসছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে এটার অ্যান্সার। এইটা ছিল হচ্ছে তোমার 2019 সালের একটা প্রশ্ন। এটা ছিল 2019 সালের রাজশাহী বোর্ড 2019 সালের একটা প্রশ্ন। ক্লিয়ার আশা করছি। এবার আমরা পড়ব হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কি বলতো, অ্যাডভার্বিয়াল ওয়ার্ডটা আসছে অ্যাডভার্ব থেকেই। সো এটা অ্যাডভার্বের ন্যায় কাজ করে, জাস্ট পার্থক্য তুমি মাথায় রাখবে, যেটা অ্যাডভার্ব থেকে আসছে অ্যাডভার্বের মতনই কাজ করে, জাস্ট অ্যাডভার্বটা ছিল সিঙ্গেল ওয়ার্ড। অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে একটা ফ্রেজ হিসেবে বসে, মানে দুই বা তার অধিক শব্দ ব্যবহার করবে, জাস্ট এতটুকু মাথায় রাখো। সেম জিনিস অ্যাডভার্বের মতনই 3 প্রকার, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার। এক্সাম্পল দেখি চলো। এই সেম ভাবে টাইম এর ক্ষেত্রে তুমি ওয়েন দিয়ে প্রশ্ন করবা, এখানে প্লেসের ক্ষেত্রে হোয়ার দিয়ে প্রশ্ন করবা, ম্যানারের ক্ষেত্রে হাউ দিয়ে প্রশ্ন করবা। ফার্স্ট অফ অল টাইমটা একটু খেয়াল করি। হি ওয়াজ অনেস্ট, সে অনেস্ট ছিল। তোমাকে বলছে এখানে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্ব অফ টাইম ইউজ করবো আমরা এখানে, তাই তো। হি ওয়াজ অনেস্ট, দেখো থ্রু আউট হিজ লাইফ, তার সারা জীবন জুড়ে। হি ওয়াজ অনেস্ট থ্রু আউট হিজ লাইফ, এখানে টাইম নির্দেশ করতেছে না, এটা হচ্ছে আর দেখো আমরা কিন্তু ফ্রেজও ইউজ করছি, 3টা ওয়ার্ড, থ্রু আউট হিজ লাইফ। এটা হচ্ছে তাহলে অ্যাডভার্বিয়াল অফ টাইম। ক্লিয়ার? এরপরে খেয়াল করো, অ্যাডভার্বিয়াল অফ প্লেস। আই উইল মিট ইউ, ফ্রেজ ব্যবহার করতে হবে এখানে। আই উইল মিট ইউ, এই যে খেয়াল করো, অ্যাট দ্য কফি শপ নিয়ার মাই বিল্ডিং। আমার বিল্ডিং এর পাশে যে কফি শপটা আছে এটা কিন্তু একটা জায়গা, অ্যাডভার্ব অফ প্লেস হয়ে গেছে কিন্তু, প্লাস আমরা এখানে একটা ফ্রেজও ব্যবহার করে ফেলেছি, অ্যাডভার্বিয়াল অফ প্লেস। বুঝতে পেরেছি? এরপরে খেয়াল করো, অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। হি টকড টু হিজ টিচার, সে তার টিচারের সাথে কথা বলেছে, উইথ গ্রেট অনার, সম্মানের সাথে, সেটা অনেক বেশি সম্মানের সাথে সে তার টিচারের সাথে কথা বলেছে। এটা ছিল আমাদের অ্যাডভার্বিয়াল অফ ম্যানার। আশা করছি বুঝতে পেরেছো। এবার আমরা 3টা জিনিস দেখবো একসাথে। ফার্স্ট অফ অল, ইনফিনিটিভ অ্যাজ মডিফায়ার। ইনফিনিটিভ কি বলতো স্যার? ইনফিনিটিভ হচ্ছে সিম্পল জিনিস, টু এর সাথে তুমি ভার্বের বেস ফর্ম বসাইলে সেটা কি হয়ে যাবে, ইনফিনিটিভ হয়ে যাবে। টু এর সাথে যে কোনো ভার্বের বেস ফর্ম বসালেই সেটা ইনফিনিটিভ হয়ে যাবে। তবে ইনফিনিটিভ কখনো আমাদের কাছে আবার ফ্রেজ আকারেও চায়। ফ্রেজ আকারে যদি চাই সেক্ষেত্রে টু বসাবা, ভার্বের বেস ফর্ম বসাবা, সাথে একটা দুটো এক্সট্রা ওয়ার্ড বসাই দিলে সেটা কি হয়ে যাবে, ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে। চলো এক্সাম্পল দেখি। আই ওয়ান্টেড, এখানে দেখো পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ। ইনফিনিটিভ বসাতে হবে, মানে 2 প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হবে। আই ওয়ান্টেড ড্যাশ ইউ, কি বলা যায়, আই ওয়ান্টেড টু মিট ইউ, টু মিট, টু কল, টু ম্যারি, কত কিছুই তো মানে করতে চাইছিলাম আমি তোমার সাথে, করতে পারে না। আই ওয়ান্টেড টু মিট ইউ, আই ওয়ান্টেড টু কল ইউ, আই ওয়ান্টেড টু ম্যারি ইউ, আই ওয়ান্টেড টু হেল্প ইউ। 2 প্লাস ভার্বের বেস ফর্ম অর্থপূর্ণভাবে প্যাসেজের সাথে বসাই দিলেই হয়ে যাবে। এরপরে একটা খেয়াল করো, আই ওয়ার্ক হার্ড। এখানে আবার খেয়াল করো স্যার, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। এখানে ফ্রেজ বসাইতে হবে, মানে 2 প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আরো কিছু বসাইতে হবে। আই ওয়ার্ক হার্ড টু, মনে করো গেট, ভার্বের বেস ফর্ম বসালাম 2 প্লাস ভার্বের বেস ফর্ম, টু গেট দ্য জব। আর কি বলা যায়, টু মেক মাই, মনে করো ফ্যামিলি প্রাউড। হ্যাঁ, এটাও বলা যায়। বুঝতে পারছো? এরপরে আসো একটা বোর্ড কোশ্চেন দেখি। এটা হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এর একটা প্রশ্ন। উই টেক ফুড, আমরা খাবার গ্রহণ করি, তারপর তোমাকে খালি করে দিয়ে দিচ্ছে একটা বিশাল বড়, বলছে যে ইনফিনিটিভ ফ্রেজ বসাতে, পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ।
phrase infinitive post modify the verb with an infinitive phrase. এখন we take food কি বলা যায়, we take food to satisfy our hunger, আমাদের ক্ষুধা মেটানোর জন্য, to survive on earth, to maintain our good health, হ্যাঁ অনেক কিছু লেখা যায়। সুন্দর লাগে কোনটা লিখলে বলো তো? to satisfy our hunger, আমাদের ক্ষুধা মেটানোর জন্য। বুঝতে পারছি? টু স্যাটিসফাই হচ্ছে ইনফিনিটিভ, আওয়ার হাঙ্গার বসানোর কারণে এটা হয়ে যাবে ইনফিনিটিভ ফ্রেজ। এবার আসো ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার কি খুবই সহজ জিনিস, সবচেয়ে ইজি মডিফায়ার বোধ হয় এটাই। ভেরি গ্রেট অথবা অ্যাট অল বসে দেবে। মোস্টলি যেটা হয়, মোস্ট অফ দ্য কেসেস ভেরি বসায় দিলেই হয়ে যায়। আই হ্যাভ ডান দ্য জব সেফলি, কতটা সেফলি? ভেরি সেফলি। আর একটা জিনিস মাথায় রাখবা, না বোধক যদি ইন্টেন্সিফায়ার বসাইতে বলে, সেন্টেন্সটা যদি দেখো না বোধক ইন্টেন্সিফায়ার বসাতে বললে তুমি জাস্ট অ্যাট অল বসাই দিবা। আই ডোন্ট হেট হিম, এই যে দেখো সেন্টেন্সটা কিন্তু না বোধকের দিকে যাচ্ছে। আমি তাকে হেট করি না, অ্যাট অল, একেবারেই করি না, অ্যাট অল। আর এটা কি ছিল? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ভেরি সেফলি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক ভেরি সেফলি, আমি কাজটা শেষ করেছি সেফলি, অনেক সেফলি। অর্থের উপর জোর দিচ্ছ, সেফলি না শুধু, অনেক সেফলি। আমি তাকে ঘৃণা করি না শুধু, আমি তাকে ঘৃণা করি না শুধু তা না, আমি তাকে একেবারেই ঘৃণা করি না। বুঝতে পেরেছো? এরপরে আসো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। সহজ হিসাব, প্রিপোজিশন বসাবা যে কোনো একটা, তার সাথে একটা দুটো ওয়ার্ড বসে দিলে সেটা হয়ে যাবে প্রিপোজিশনাল ফ্রেজ। যেমন খেয়াল করো, আই উইল মিট ইউ, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ বসাতে বসে তোমাকে কি বলতে পারি বলো? বিফোর আফটার, এগুলো কি প্রিপোজিশন না? বিফোর আফটার এগুলো তো প্রিপোজিশন। বিফোর বা আফটার যে কোনো একটা পিক করো। মনে করো বিফোর বসাইছো, ভার্বের সাথে আইএনজি বসাইতে পারো। বিফোর ফিনিশিং মাই ওয়ার্ক, বিফোর ফিনিশিং মাই ওয়ার্ক আই উইল মিট ইউ। বিফোর ছিল একটা প্রিপোজিশন, ফিনিশিং মাই ওয়ার্ক বসানোর কারণে এটা হয়ে গেছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ বুঝতে পেরেছি। হি ইজ আ স্টুডেন্ট অফ, কি একটা প্রিপোজিশন না? অফ ক্লাস 10 শেষ, বা অফ ক্লাস 12। হি ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 12 শেষ। এইবার স্যার আমরা একেবারেই লাস্ট টপিকগুলোতে চলে আসছি। আমাদের একদম লাস্ট টপিকটা হচ্ছে ডিটারমিনার, যার অনেকগুলা শাখা প্রশাখা আছে, অনেক প্রকারের ডিটারমিনার আছে, সবগুলো আমরা দেখবো। ফার্স্টে ডিটারমিনার কি বলতো? সহজ হিসাব, কোনো কিছুকে নির্দিষ্টভাবে অথবা অনির্দিষ্টভাবে প্রকাশ করে যে সেই ডিটারমিনার। কোনো কিছুকে নির্দিষ্টভাবে বা অনির্দিষ্টভাবে যে প্রকাশ করে সেই কি ডিটারমিনার। এখন কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে প্রকাশ করার জন্য অনেক কিছু আছে, একটা একটা করে দেখি চলো। ফার্স্ট অফ অল আর্টিকেল, এটা তো ছোটবেলা থেকেই ছিল। আর্টিকেল কি কি? এ, এন আর দা। এটাও তোমরা জানো যে আর এন হচ্ছে অনির্দিষ্টভাবে কোনো কিছুকে প্রকাশ করে, দা হচ্ছে কোনো কিছুকে নির্দিষ্টভাবে প্রকাশ করে। যেমন আই স ড্যাশ পেন অন দ্য টেবিল, একটা কলম র্যান্ডমলি তুমি দেখছো, এই কলমটা কি তোমার কাছে কোনোভাবে নির্দিষ্ট হওয়া পসিবল না। এই কলমটা কি তোমার কাছে অবশ্যই অনির্দিষ্ট। সো তুমি কি বলবা? আই স আ পেন অন দ্য টেবিল। এরপরে পেনটা এখন তুমি দেখে ফেলছো, দেখে ফেলার পর এখনো কি তোমার কাছে পেনটা অনির্দিষ্ট আছে? আর পেনটা এখন তোমার কাছে নির্দিষ্ট হয়ে গেছে অবশ্যই। তো তখন তুমি কি বলবা? দা পেন ইজ মাইন, কলমটা কার? আমার। এরপরে আসো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ এক ধরনের প্রোনাউন, এগুলা চারটা ডেমনস্ট্রেটিভ আছে, জাস্ট চারটা জিনিস মাথায় রাখবা। দিস, দ্যাট, দিস, দোজ। দিস কাছের একটা জিনিসকে বোঝায়, দ্যাট দূরের একটা জিনিসকে বোঝায়। মনে করো আমি একটা কলম এখান থেকে কাছ থেকে দেখতেছি, আমি কি বলবো? দিস ইজ মাই পেন। অনেক দূর থেকে দেখলে কি বলবো? দ্যাট ইজ মাই পেন। আবার মনে করো আমি এখান থেকে 10টা 12টা 2-4টা যতটাই হোক একের অধিক কলম দেখতে পাচ্ছি এখান থেকে, হ্যাঁ কি বলবো? দিজ আর মাই পেন্স। আমি যদি অনেক দূর থেকে দেখি কি বলবো? দোজ আর মাই পেন্স। বুঝতে পেরেছো আশা করছি। একটা এক্সাম্পল দেখি চলো। দিস ইজ মাই পেন, এই যে এইটা আমার কলম, দিজ আর মাই পেন। আর যদি দূর থেকে দেখতাম তাহলে এখানে কি বসাতাম? দ্যাট ইজ মাই পেন। আর এখানে যদি দূর থেকে অনেকগুলো দেখতাম সেক্ষেত্রে আমরা বলতাম দোজ আর মাই পেন্স। বুঝতে পেরেছো আশা করছি। এরপরে আসো ডিস্ট্রিবিউটিভ, সরি এটা হবে ডিস্ট্রিবিউটিভ। আচ্ছা এরপর আসি চলো ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ কি? যেটা দ্বারা কোনো কিছু বন্টন করা বা ভাগ করে দেওয়া বোঝায়। ডিস্ট্রিবিউটিভ দ্বারা কি বোঝায়? কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝায়। এখন দেখো ইচ, এভরি, ইদার, নিদার, এগুলো সবগুলো দ্বারা কি বোঝায়? কোনো কিছু ভাগ করে দেওয়া বোঝায়। মনে করো ইচ অফ দ্য স্টুডেন্টস উইল গেট 100 টাকা, প্রত্যেকটি স্টুডেন্ট 100 টাকা করে পাবে। এভরি,
এভরি স্টুডেন্ট উইল গেট 100 টাকা, মানে প্রত্যেকটা বাচ্চা 100 টাকা করে পাবে। ইদার নিদারের ব্যবহারটা তোমাকে একটু দেখাই। এই যেখানে দেখো ইচ অফ দ্য স্টুডেন্টস উইল গেট 100 টাকা ইচ, এখানে এটা ডেমনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ সরি। এখানে খেয়াল করো ড্যাশ অর দেখলেই মনে করবো যেখানে ডিস্ট্রিবিউটিভ হিসেবে বসবে ইদার শি অর হার ফাদার, ইদার শি অর হার ফাদার উইল কাম, হয় সে না হয় তার বাবা। ইদার দ্বারা কি বোঝায়? হয় সে না হয় অন্য কেউ, একজন না হয় আরেকজন, বা একটা না হয় আরেকটা। তাইলে এখানে যেহেতু ইদার আছে তুমি কি বসাবা, সরি এখানে যেহেতু ওর আছে তুমি বসাবে ইদার শি অর হার ফাদার উইল কাম, মানে হয় সে না হয় তার বাবা আসবে। বাট আমি যদি ইদার না বসায় নিদার বসাতাম তাহলে কি হতো বলতো? মনে করো এখানে নিদার যদি থাকতো, এখানে যদি নট থাকতো, মেইনলি এখানে যদি নট থাকতো তাহলে তুমি এখানে নিদার বসাবা। এবার এটার অর্থ কি দাঁড়াচ্ছে বলতো? নিদার শি নর হার ফাদার উইল কাম, নিদার নর মানে হচ্ছে কেউই না, দুইজনের মধ্যে বা যতজনকে নিয়ে কথা হচ্ছে তাদের মধ্যে কেউই না। নিদার শি নর হার ফাদার উইল কাম মানে হচ্ছে সে বা তার বাবার কেউই আসবে না। বুঝতে পেরেছো? এরপরে আসো পজিটিভ প্রোনাউন। পজিটিভ মানে বোঝো না, যেটা দ্বারা কোনো নিজস্ব কিছু বোঝায়। বলে না সে তার হাজবেন্ডের ব্যাপারে অনেক পজিটিভ। কেন পজিটিভ? কারণ তার নিজস্ব হাজবেন্ড বা তার নিজের, তাই না? বা তার বই খাতার প্রতি সে অনেক পজিটিভ, বা তার জিনিসপত্রের প্রতি সে অনেক পজিটিভ। পজিটিভ মানে হচ্ছে নিজস্ব যে কোনো কিছু। তো পজিটিভ প্রোনাউন হচ্ছে, পজিটিভ প্রোনাউন হচ্ছে যেসব প্রোনাউন দ্বারা কারো নিজস্ব কোনো কিছু বোঝায়। যেমন মাই, আমার, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, আমার নিজের কলম বোঝালে আমি কি বলবো? মাই পেন বলবো না, আওয়ার। মনে করি এটা আমাদের সবার কলম, তোমরা যারা দেখছো আমাদের সবার কলম, কি বলবো তাহলে? দিস ইজ আওয়ার পেন, আমাদের নিজস্ব, তাই কি বলবো? দিস ইজ আওয়ার পেন। ইয়োর, মনে করো তুমি দেখতেছো আমি তোমাকে বলতেছি, তাইলে কি বলবো? দিস ইজ ইয়োর পেন। এরপরে হি ইজ হার, তার ছেলে হইলে বলবো হি ইজ, মেয়ে হইলে বলবো আর, এটা তার কলম, এটা তার কলম। দেয়ার, এটা যদি তাদের অন্য কারো হয় সেক্ষেত্রে আমরা কি বলবো? দিস ইজ দেয়ার পেন, বা ইট ইজ দেয়ার পেন, তাদের কলম। আর মনে করো একটা নাম নির্দেশ করে যদি বলি, নাম নির্দিষ্ট করে যদি বলি, বা কোনো নাউন নির্দিষ্ট করে যদি বলে, সেক্ষেত্রে কি হবে? মনে করো এটা তমালের কলম, কি বলবো? দিস ইজ তমালস পেন। তমালের সাথে একটা অ্যাপোস্ট্রফি এস চলে আসবে, দেখো তমালস পেন, পেন, তমালস পেন। বুঝতে পারছো? বা মনে করো এটা স্টুডেন্টের কলম, এটা কোন একটা স্টুডেন্টের কলম, দিস ইজ আ স্টুডেন্টস পেন। স্টুডেন্ট তার সাথে অ্যাপোস্ট্রফি এস বসাই দিবা। বুঝতে পারছো? আই লাভড ড্যাশ পেইন্টিং, এখানে আমাকে একটা পজিটিভ প্রোনাউন বসাতে বলছে, কি বসাতে পারি বলো? আই লাভড, মনে করো ইওর পেইন্টিং, আমার তোমার পেইন্টিং দেখে ভালো লাগছে, আই লাভ ইওর পেইন্টিং। এরপরে দেখো কোয়ান্টিফায়ার। কোয়ান্টিফায়ার কি? অনির্দিষ্টভাবে কোনো কিছুর পরিমাণ বোঝাবে। দেখো সাম, আই হ্যাভ সাম ফ্রেন্ডস, আমার কিছু বন্ধু আছে, বাট তুমি কি বুঝতে পারতেছো আমি কয়জনের কথা বলতেছি? বুঝতে পারতেছো না। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার সামান্য কিছু বন্ধু আছে, তাও তুমি বুঝতে পারছো না আমি কয়জনের কথা বলছি। দেয়ার ইজ এ লিটল ওয়াটার ইন দ্য জার, এই জগে একটুখানি পানি আছে, বাট ওই একটুখানি কতটুকু পরিমাণ, কত মিলি, তুমি সেটা বুঝতে পারছো না, সেটা অনির্দিষ্ট পরিমাণ। মোর, মেনি, অল, মাচ, এই সবগুলো দ্বারা কি বোঝায়? অনির্দিষ্ট পরিমাণ বোঝায়। দ্যাটস ওয়াই এগুলোকে আমরা কি নামে ডাকবো কোয়ান্টিফায়ার। একটা এক্সাম্পল দেখি। আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, আই ডোন্ট হ্যাভ মেনি ফ্রেন্ডস, আমার অনেক বেশি বন্ধু নাই। ড্যাশ অফ দেম আর হ্যাপি, অল অফ দেম আর হ্যাপি, তারা সবাই কি হ্যাপি, অল অফ দেম আর হ্যাপি। এই যে দেখো অল অফ দেম, এখানে এই অল দ্বারা কতজনকে বোঝাচ্ছে আমি বুঝতেছি, এখানে সবাই হ্যাপি, বাট ওই সবাই যে কতজন সেটা কিন্তু আমি জানি না। দ্যাটস ওয়াই এটা একটা কোয়ান্টিফায়ার। বুঝতে পেরেছো? লাস্টলি নিউমেরাল। নিউমেরাল মানে কি বলতো? যেটা দ্বারা কোনো নির্দিষ্ট পরিমাণ বোঝায়, সহজ জিনিস, 1 2 3 ফার্স্ট সেকেন্ড থার্ড সিঙ্গেল ডাবল, এই সবগুলাই কি নিউমেরাল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। লাস্টলি চলো আমরা এবার একটা বোর্ড কোশ্চেন সলভ করি। এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019 এর একটা প্রশ্ন। খেয়াল করি চলো। আর্সেনিক ইজ আ ড্যাশ, এখানে কি বলা হয়েছে আমাদেরকে? প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, আর্সেনিক ইজ আ ড্যাশ সাবস্টেন্স, নাউনকে মডিফাই করতে বলছে। এখানে নাউন কোনটা? সাবস্টেন্সটা হচ্ছে এখানে কি নাউন। আর্সেনিক একটা কি ধরনের পদার্থ? ক্ষতিকর নাকি উপকারী? ক্ষতিকর অবশ্যই। তাহলে আমরা কি বলতে পারি? আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স। আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স। আর্সেনিক ইজ আ হার্মফুল সাবস্টেন্স। তুমি এখানে আরো কি ইউজ করতে পারো বলতো? ডেঞ্জারাস সাবস্টেন্স বলতে পারো, টক্সিক সাবস্টেন্স বলতে পারো, অনেক কিছুই বলতে পারো। এরপরে আসো, ইট ইজ ডেঞ্জারাস ফর হিউম্যান হেলথ। এখানে কি ইউজ করতে বলছে দেখো খালি ঘরটাতে? প্রি মডিফাই দ্য অ্যাডজেক্টিভ, মানে অ্যাডজেক্টিভ হচ্ছে এখানে কি ডেঞ্জারাস, এটাকে মডিফাই করতে বলছে উইথ অ্যান ইন্টেন্সিফায়ার। আমরা একটু আগে শিখলাম ইন্টেন্সিফায়ার মানে কি ভেরি গ্রেট, এগুলা। এখানে আমরা কি বসাবো? ইট ইজ ভেরি ডেঞ্জারাস, ইট ইজ ভেরি ডেঞ্জারাস।
ইট ইজ very dangerous for human health. খালি ঘর substance is found in the water of tube oil. আচ্ছা এখানে কি ইউজ করতে বলছে? ইউজ ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ কি বলতো? আমরা একটু আগে শিখছি চারটা ডেমনস্ট্রেটিভ আছে, দিস, দ্যাট, দিস, দোজ। তো এখানে যেহেতু আমরা এটা নিয়ে অলরেডি কথা বলতেছি, কি নিয়ে কথা বলতেছি? এই দিস দ্বারা কাকে বোঝাচ্ছে? আর্সেনিক দ্বারা কথা বলতেছে, আর্সেনিককে বোঝাচ্ছে। তো আমরা কি বলতে পারি? দিস, this substance, এটা নিয়ে যেহেতু কথা বলতেছি এটা কাছের জিনিস হিসেবেই গণ্য হবে। This substance is found in the water of tube oil, in the water of tube oil. এরপরে খেয়াল করো, there are dash villagers in dash our dash country. আচ্ছা একটু খেয়াল করো, there are dash villagers, there are dash villagers, এখানে কি ব্যবহার করতে বলছে? কোয়ান্টিফায়ার ব্যবহার করতে বলছে। কোয়ান্টিফায়ার মানে কি মনে আছে? অনির্দিষ্ট পরিমাণ, সাম, ফিউ, মেনি, মোর, এগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার। তো আমাদের কি অনেক ভিলেজার আছে না? তো আমরা কি বলবো? দেয়ার আর মেনি ভিলেজার্স, দেয়ার আর মেনি ভিলেজার্স ইন। এখানে আবার দেখো পজিটিভ প্রোনাউন ইউজ করতে বলছে টু প্রি মডিফাই দ্য নাউন। পজিটিভ মানে মনে আছে না, যেটা দ্বারা নিজস্ব কোনো কিছু বোঝায়। আচ্ছা এখানে খেয়াল করো, দেয়ার আর ড্যাশ ভিলেজার্স ইন ড্যাশ কান্ট্রি, আমাদের দেশ নিয়েই তো কথা হচ্ছে এখানে, তাই না? তো কি বলবো? দেয়ার আর মেনি বললাম ভিলেজার্স ইন ড্যাশ কান্ট্রি। কি কান্ট্রি হবে এখানে তাহলে? আওয়ার কান্ট্রি, আমাদের কান্ট্রি। এরপরে খেয়াল করো, মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল ড্রিঙ্ক টিউব অয়েল ওয়াটার। এখানে বসাইতে বলছে কি? নাউন অ্যাডজেক্টিভ বসাইতে বলছে, তাহলে মোস্ট অফ আওয়ার এমন কিছু বসাইতে হবে যেটা নাউন। মোস্ট অফ আওয়ার ড্যাশ পিপল, কোথাকার পিপলরা হচ্ছে টিউবওয়েলে ওয়াটার পান করে? গ্রামের মানুষরা না। তো কি বলবা? মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল, ভিলেজটা কিন্তু একটা নাউন, একটা জায়গার নাম। মোস্ট অফ আওয়ার ভিলেজ পিপল ড্রিঙ্ক টিউবওয়েল ওয়াটার। দিস প্রবলেম ইজ ড্যাশ প্রি-মডিফাই দ্য ভার্ব বলছে এখানে, ফাউন্ড ইন নর্থ বেঙ্গল। এই প্রবলেমটা বেশিরভাগ ক্ষেত্রে নর্থ বেঙ্গলে পাওয়া যায়। বেশিরভাগের ইংলিশ কি? মোস্টলি। এখানে ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, তো আমরা এখানে কি বসাবো? অ্যাডভার্ব বসাবো। সো দিস প্রবলেম ইজ mostly found in North Bengal. We should take proper measures. এখানে কি বলছে? পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ ইনফিনিটিভ ফ্রেজ, টু প্লাস ভার্ব, তার সাথে কিছু অংশ বসাইতে হবে। উই শুড টেক প্রপার উই শুড টেক প্রপার মেজার্স মানে কি? আমাদের পদক্ষেপ নেওয়া উচিত। কি জন্য পদক্ষেপ নেওয়া উচিত? টু প্রিভেন্ট মানে কি? প্রতিরোধ করা। টু প্রিভেন্ট দিস প্রবলেম, এই প্রবলেমটাকে প্রতিরোধ করার জন্য আমাদের কিছু স্টেপ নেওয়া উচিত। এরপরে খেয়াল করো, গভর্নমেন্ট, এই যে গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক, পার্টিসিপল ব্যবহার করতে বলছে। হ্যাভিং আর্সেনিক ইউজ, তার সাথে আইনজি বসে দাও। ইউজিং রেড কালার ব্যবহার করে এগুলাকে মার্ক করতেছে। পিপল শুড বি রিফ্রেইন, তাদের মানুষের বিরত থাকা উচিত, ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম। আচ্ছা এইটা ছিল কত নাম্বার বলো তো? এইচ, এটা ছিল আই নাম্বার, এরপরটা হচ্ছে যে পিপল শুড বি রিফ্রেইন ফ্রম ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম। ডেমনস্ট্রেটিভ বসাইতে বলছে। টিউবওয়েলস, এখানে অনেকগুলো টিউবওয়েলস বুঝি, তাহলে আমরা কি বলবো? একের অধিক। এখানে একটা ছিল দেখে আমরা কোথায় জানি এখানে দিস বসেছিলাম, এখানে একের অধিক বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই আমরা দিস বসাবো। THESE, দিস। বুঝতে পেরেছো? আশা করছি পুরা ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা যদি আরো বেশি বোর্ড কোশ্চেন সলভ চাও বা মডিফায়ার আরো যদি বোর্ড কোশ্চেন সলিউশন চাও অ্যাজ ভিডিও, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি চেষ্টা করবো আপলোড করার। আল্লাহ হাফেজ।